নিষিদ্ধ অনুভূতি পর্ব 23। সবাই একে একে ছাদে এসে উপস্থিত হলো। দরজার সামনে এসে দাঁড়াতেই সামনের দৃশ্য দেখে সবাই হতবাক হয়ে একে অপরের দিকে তাকালো। কবিতা আদিলকে শক্ত করে জড়িয়ে ধরে আছে, আর আদিল কবিতাকে ছড়ানোর চেষ্টা করছে। অহনাপের চোখ লাল হয়ে গেছে। সে উঠে বলল, কবিতা। আকস্মিক ডাকে কবিতা হকচকিয়ে গেল। দরজার দিকে তাকাতেই তড়িঘড়ি করে আদিলকে ছেড়ে দিল। নীলিমা জাহান এগিয়ে এসে কবিতার গালে সোপটে একটা চড় বসিয়ে দিল। খেপে উঠে বলল, এগুলো কোন ধরনের অসভ্যতা? সি। কবিতার গালে হাত দিয়ে দাঁড়িয়ে রইল। রূপালী শিকদার গর্জে উঠলেন, সি। দেবরকে এভাবে জড়িয়ে ধরতে বিবেকে বাঁধেনি তোমার? কবিতা মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। অহনা খানিকটা দূর থেকে আদিলের দিকে তাকিয়ে আছে। রূপালী শিকদার এবার আদিলের কাছে গিয়ে বলল, কি করছিলে তুমি ওর সাথে? আদিল ঠান্ডা চোখে তাকিয়ে রইল। কিছু বলতে যাবে তখনই অহনা এসে কবিতার সামনে দাঁড়ালো। ধীর কণ্ঠে বলল, ভাবি, আমি যখন এই বাড়িতে প্রথম এসেছিলাম তখন আপনি বাদে কেউ আমার সাথে ভালোভাবে কথা বলেনি। আমি আপনাকে ভীষণ সম্মান করতাম। জানি না হঠাৎ আপনার কি হলো। আপনি একদম বদলে গেছেন। আমাকে উঠতে বসতে খোঁচা দিচ্ছেন, কাজের ভুল ধরা শুরু করেছেন। চাইলে আমি আপনাকে অনেক কিছু বলতে পারতাম, কিন্তু ওই যে বললাম আমি আপনাকে সম্মান করি, তাই আপনার এত অপমানের পরও মুখ ফুটে কিছু বলতে পারিনি। কবিতার চোখ মুখ লাল হয়ে আছে, মুখ দেখে কোনো কথা বের হচ্ছে না। অহনা কবিতার সামনে থেকে সরে এলো। রূপালী শিকদার এর কাছে গিয়ে বলল, আমি অনেক আগে থেকে ব্যাপারটা খেয়াল করেছি। কবিতা, ভাবি আর এই লোকটার মধ্যে কিছু সম্পর্ক আছে। আপনার এত বছর থাকার পরে কেন বুঝতে পারেননি আমি সেটা জানি না। নীলিমা জাহান অহনার কাছে এসে হাত ধরে বলল, এখন ভেতরে চলো, বাকিটা আমরা ভেতরে গিয়ে আলোচনা করব। অহনা শান্ত কণ্ঠে বলল, আম্মু আমাকে কথা শেষ করতে দিন। আদিল স্থির চোখে অহনার দিকে তাকিয়ে আছে। চেহারায় কোনো অনুশোচনা ছাপ আছে না নেই বুঝতে পারা যাচ্ছে না। অহনা কান্না চেপে বলা শুরু করলো, আমার বাবা একদিন ফোন দেওয়ার পর উনি ওনার মোবাইল এটা আমাকে দিয়ে যান। আমি কথা বলা শেষ করে উনি দেখি রুমে নেই। ওনার মোবাইল যেমন একটা আমি ধরি না। শুধু মোবাইল না, ওনার সবকিছু থেকেই আমাকে দূরে থাকতে বলা হয়েছে। রূপালী শিকদার আর নীলিমা জাহান অবাক হয়ে গেল। ওনারা ভেবেছিল ওদের মধ্যে এখন সব ঠিক হয়ে গেছে। অহনা আবার যোগ করলো, ওনার মোবাইলটা হাতের কাছে পাওয়ায় আমি কৌতূহলবশত ছবির ফোল্ডারে ঢুকি। হঠাৎ 2021 সালের একটা ফোল্ডারে আমার নজর পড়ে। আমি ফোল্ডারের ভিতর যেতেই সামনে পড়ে ওনার আর কবিতা ভাবির কিছু ছবি। দুজন দুজনকে জড়িয়ে ধরা, বিভিন্ন রকমের ছবি রয়েছে। এমনকি অহনার কথা আটকে আসছে, গলায় যেন কাটা বেঁধে আছে। অহনা শান্ত গলায় বলল, পুরোটা শেষ করো অহনা। অহনা কোনো রকম কান্না চেপে বলল, ওনাদের একসাথে বেডরুমেও ছবি রয়েছে। একসাথে? অহনা স্থির দৃষ্টি গিয়ে পড়ল কবিতার উপর, যেন এখন মাথা নিচু করে চোখের পানি ফেলছে। আদিলের চোখ মুখ কঠিন হয়ে উঠল। অহনা যে এত কিছু জেনেছে একটুও টের পায়নি। রূপালী শিকদারের মাথা ঘুরে উঠল। নীলিমা জাহান কাঁদছে। নিজেকে শান্ত করে আদিলের দিকে এগিয়ে গেল। তুই যদি ওকে পছন্দ করতি তাহলে বলিসনি কেন? তুই তো জানতি যে অহনার সাথে কবিতা বিয়ে ঠিক হয়েছে। তুই একবার বললে অহনা জীবনও এই বিয়ে করতো না। আদিল এই পরিস্থিতিতে কি বলার দরকার বুঝতে পারছে না। তবুও ক্ষীণ কণ্ঠে বলল, আমি জানতাম না যে কবিতার সাথে ভাইয়ের বিয়ে ঠিক হয়েছে। আর আমি। অহনা আদিলের কথা শেষ হওয়ার আগেই ছুটে বের হয়ে গেল। সবাই অহনা যাওয়ার পথে তাকিয়ে রইল। আদিল আর কিছু না বলে অহনার পিছনে ছাদ থেকে বেরিয়ে এলো। অহনা এখনো শক্ত হয়ে দাঁড়িয়ে আছে। নীলিমা জাহান আর রূপালী শিকদার ও হতাশ করতে করতে নিচে নেমে এলো। কবিতা এতক্ষণে চোখ তুলে তাকালো। অহনাফের দিক এগোতে এলেই অহনাফ হাত উঁচিয়ে থামতে বলল। কোনো প্রকার শব্দ না করে অহনাফ ও নিচে নেমে এলো। কবিতা অহনাফের যাওয়ার দিক তাকিয়ে ভাবলো, তবে কি সব শেষ হয়ে যাবে? অহনার রুমে আসার সাথে সাথে মাহবুবুর রহমানকে ফোন দিল। ফোন রিসিভ হলে সংক্ষেপে সব বলল। মাহবুবুর রহমান সব শুনে হতবিহম্বল হয়ে বসে রইল। মাহবুবুর রহমান অহনাকে অশান্ত করে বলল, তোর বাবা বেঁচে আছে, চিন্তা করার দরকার নেই। জয়া এসে সবকিছু বাজে স্বপ্ন ভেবে ভুলে যাবি। কালকে সকাল সকাল আমি চলে আসবো। ওহ, শুনছিস? অহনা আস্তে করে বলল, বাবা। মাহবুবুর রহমান উদ্বিগ্ন গলায় বলল, হ্যাঁ বল বাবা, শুনছো? অহনা ধীর কণ্ঠে বলল, আসার সময় জিনিসগুলো নেওয়ার জন্য গাড়ি নিয়ে এসো। ওনারা এগুলো ব্যবহার করবেন না। মাহবুবুর রহমান বললেন, ঠিক আছে, চিন্তা করিস না, আমি তাড়াতাড়ি চলে আসবো। অহনা আচ্ছা বলে ফোন রেখে দিল। এতক্ষণ ধরে দরজার কাছে আদিল দাঁড়িয়ে ছিল। অহনার সব কথা শুনতে পেয়েছে। ছোট ছোট পা ফেলে অহনার সামনে এলো। অহনার সাথে সাথে মুখ ফিরিয়ে নিল। অহনার রুম থেকে বেরিয়ে যেতে লাগলে আদিল পথ আগলে দাঁড়ালো। অহনা আদিলের দিকে ফিরে তাকায়, উদাস চোখে তাকিয়ে থাকে। এই প্রথম কিছু বলতে আদিলের গলা কাঁপছে। ধীর কণ্ঠে বলল, অহনা আমার কথা শোনো, তুমি অর্ধেক জেনে অপবাদ দিচ্ছ। অহনা বিস্মিত হয়ে বলল, অপবাদ? আদিল এসে অহনার হাত ধরলো। অহনার সাথে সাথে সরিয়ে নিল। ক্ষিপ্ত স্বরে বলল, কোনোদিন তো ভালোবেসে হাত ধরেননি, আজকে কেন ধরছেন? আমার কথা। অহনা আদিলকে থামিয়ে দিয়ে নিজে বলা শুরু করলো, আপনার কিছু বলার দরকার নেই।
আজকে যা হয়েছে একদিন না হয় একদিন এটা হওয়ারই ছিল। সবার সামনে সত্যটা এসেছে, ভালোই হয়েছে। আমাদের সম্পর্কটা ভেঙে গেলে সবাই আমার দোষ দিত। না না, আমাদের না, শুধু আমার। এই সম্পর্কটাকে তো একদিন আমি টেনে এনেছি, তবে আর না। এখন কেউ বলতে পারবে না যে আমার মতো বেহায়া সংসার করতে আসে না, বরং ঝামেলা করতে আসে। আদিল অহনা শীতল দৃষ্টিতে তাকিয়ে আছে। বুকের ভিতর কোথাও একটা কষ্ট হচ্ছে। ক্ষীণ স্বরে বলল, অহনা, আমার পুরো কথা শোনো। অহনা যোগ করলো, আপনি আমার সাথে এতদিন যা করেছেন, আপনার কথায় কথায় আমাকে অপমান করেছেন, ছোট্ট করা, শারীরিক মানসিক অত্যাচার করা, সব আমি মেনে নিয়েছি। বিশ্বাস করুন, আমি এত দুর্বল ছিলাম না। আপনার সাথে বিয়ের পর আমার আত্মসম্মান, আমার বাবা মায়ের শিক্ষা সব বিসর্জন দিয়ে ফেলেছি। কেন জানেন? শুধু এই অনাকাঙ্ক্ষিতভাবে হয়ে যাওয়া বিয়েটা সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে। আমি সংসার করতে চেয়েছিলাম, কিন্তু আদিল শান্ত স্বরে বলে উঠল, শান্ত হও, সব ঠিক হয়ে যাবে। অহনা কাদা মুখে হেসে উঠল, সব ঠিক হয়ে যাবে? আমার দাদু কি বলতো জানেন? আদিল শান্ত চোখে অহনার দিকে তাকিয়ে রইল। এত শান্ত তো আদিল কোনোদিন ছিল না। অহনা হাতের উল্টো পিঠ দিয়ে চোখের পানি মুছে বলল, দাদু বলে, নেশাখোর আর চরিত্রহীন পুরুষ মানুষদের মরার আগের দিন পর্যন্ত তাদের স্বভাব বদলায় না। আদিল একদম নিশ্চুপ হয়ে আছে। অহনা আর কিছু না বলে রুমের থেকে বেরিয়ে এলো। অহনা যাওয়ার দিকে শীতল দৃষ্টিতে তাকিয়ে রইল। মনে মনে ভাবলো, হয়তো এখানেই তাদের অপ্রত্যাশিতভাবে হয়ে যাওয়া বিয়েটার রীতি ঘটিতে চলেছে। অহনা বিছানায় বসে আছে, মাথায় হাত দিয়ে। একটু পর কবিতা ধীর পায়ে রুমে প্রবেশ করলো। অহনাফের কাঁধে হাত রেখে কাঁপা কাঁপা কণ্ঠে বলল, অহনাফ, আমি। পুরো কথা শেষ করতে পারলো না, তার আগে সাপটে এক থাপ্পড় পড়লো কবিতার গালে। কবিতার মাথা ঘুরে উঠল। অহনাফ গর্জে উঠল, কবিতার গাল চেপে ধরে বলল, এই বিয়ের আগে তুই বলতে পারিসনি যে তোর আমাকে পছন্দ না, আমার ভাইকে পছন্দ? একবার বলতি, আমার জীবন কেন নষ্ট করলি? কবিতা গালে হাত দিয়ে বলল, অহনাফ শোনো, আমার কথা শোনো। অহনাফ খেপে উঠে বলল, চুপ, একদম চুপ। বিয়ের পর থেকে তোর এত কথা শুনে আসছি। তুই আমাকে প্রতিদিন অবহেলা করছিস, মেনে নিয়েছি। বাচ্চা নিতে বিভিন্ন অজুহাত দিয়েছি। তোকে নিয়ে ফ্ল্যাটে উঠতে চেয়েছি, তুই যেতে চাসনি। তোকে কাছে পেতে চাইলে তুই শরীর খারাপের দোহাই দিয়ে দূরে থেকেছিস। সবকিছু মুখ বুঝে মেনে নিয়েছি। এত কিছু করার পরও আমি কি পেয়েছি? তোকে ভালোবাসে আমি কি পেয়েছি? অহনাফ কয়েক সেকেন্ড চুপ থেকে আবার ক্ষিপ্ত স্বরে বলল, আমি এখন সবার সামনে মুখ দেখাবো কি করে বল? কোনোদিন ছোট ভাইয়ের বউ এর সাথে চোখ তুলে কথা বলতে পারবো? তুই আমাকে শেষ করে দিয়েছিস। বলতে বলতে কবিতার অন্য গালের সোপটা একটি চড় বসিয়ে দিল। কবিতা শব্দ করে কেঁদে উঠল। কান্না আটকে কোন রকমে বলল, আমাকে ক্ষমা করে দাও অহনাফ, আমি তোমার সাথে ফ্ল্যাটে চলে যাব। অহনাফ শব্দ করে হেসে উঠল, ফ্ল্যাট? তোকে নিয়ে যাব? কালকে সকালে নিজে বাড়ি চলে যাবি, ডিভোর্স পেপার পৌঁছে যাবে। তো আজকের পর্বটা এই পর্যন্তই। পরবর্তী পর্ব পেতে চাইলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। আর আমি প্রথমবার পড়ছি অ্যান্ড এটাই রেকর্ড করছি, জানি না কেমন হয়েছে, একটু নার্ভাস ফিল আছে। পরবর্তী যে ভিডিওগুলো করবো সেটা একবার পড়িয়ে নেওয়ার চেষ্টা করব। তো আশা করি ভালো হবে। তো বাই বাই।